আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আছি আহমেদ রশিদ লালিয়া আপনাদের সাথে। আর আজকের বিষয় আমরা যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পুঁজিবাজারে স্টক এক্সচেঞ্জের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে দুইজন অতিথি ইতিমধ্যে যোগ দিয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, মোহাম্মদ মুসা, প্রফেসর জনাব মোহাম্মদ মুসা। উনি বিশ্লেষক, পুঁজিবাজারের একজন, খুব নিয়মিত আসেন এবং আপনারা ওনার কথা খুব শুনেন। তারপরে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব ওয়ালিউল মারুফ মতিন, উনি চিটাগং স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর। ওনাকেও আপনারা প্রায় দেখে থাকবেন টেলিভিশনে। আজকে আমরা ওনাদের সাথে আলোচনা করব। আমি প্রথমে চলে যাচ্ছি মুসা ভাই আপনার কাছে। পুঁজিবাজারে স্টক এক্সচেঞ্জগুলোর রোল যদি আমরা এটা আলোচনা করি তাহলে প্রথমেই আমরা দেখব যে ডিমিউচুয়ালাইজড হয়ে গেল। তারপরে আমরা আশা করেছিলাম যে উইল গেট এ স্ট্রং বোর্ড এবং স্ট্রং ম্যানেজমেন্ট টিম এবং প্রফেশনালি এটা রান করবে। সেখানে একটু ঘাটতি দেখছি। ঘাটতির এক্সাম্পল যদি আমি এভাবে, রিসেন্ট এক্সাম্পল অনেক দেওয়া যায়, রিসেন্ট এক্সাম্পল যদি এভাবে দিই যে দেখেন তিতাস গ্যাসের একটা প্রবলেম হলো, সেখানে রেগুলেটর যারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওনাদেরকে ডেকে নিয়ে একটা কমিটি করতে হলো এবং তারপরে অনুসন্ধান শুরু হলো। বিষয়টা হলো দেখেন যে আমাদের একটা কর্পোরেট গভর্নেন্স ডিপার্টমেন্ট আছে দুই এক্সচেঞ্জেই, এবং এই ডিপার্টমেন্ট কিন্তু is supposed to look into all these matters including their balance sheets এবং সেখানে কোনো তথ্য উপাত্ত কমতি আছে কিনা ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখার বিষয় ওনারা ওই ডিপার্টমেন্ট করে থাকে। আপনি জেনে থাকবেন যে আইপিডিসির একটা চাঙ্ক অফ 40% শেয়ারস ওয়ার অফলোডেড টু ব্র্যাক, এবং এখানে যথাযথভাবে কিন্তু ডিসক্লোজার্স দেয়া হয় নাই। তো এই জিনিসগুলো কেন আমাদের স্টক এক্সচেঞ্জগুলো পারফর্ম করতে পারছে না? ওয়াই উই আর নট গেটিং সাম স্ট্রং বোর্ড অ্যান্ড স্ট্রং ম্যানেজমেন্ট? প্রশ্নটা ডিরেক্ট পরে করা যাবে, ওয়ালিউল মারুফ মতিন সাহেব বলতে পারবেন। না, উনিও বলবেন। আপনি বলেন, আমি যোগ করব। অবশ্যই না, আমি বলতেছি আমি কি চাই স্টক এক্সচেঞ্জ থেকে। আমরা যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করি আমরা কিন্তু ইনফরমেশনগুলো পাই থ্রু ডিফারেন্ট অ্যানাউন্সমেন্টস। ডিসক্লোজার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট শেয়ার বাজারে সব দেশেই। কারণটা কি, আমরা যারা বাইরে শেয়ার হোল্ডার, ভিতরে যারা চালান তাদের সব খবর আমরা জানি না। সেই জন্য কিন্তু এটা বাধ্যতামূলক করা হয়। যেমন ধরেন কোয়ার্টারলি আর্নিংস রিপোর্ট আমরা পাই ফ্রম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অডিটেড হোক আর আনঅডিটেড হোক আমাদের ইনফরমেশান দিতে ওরা বাধ্য, টাইম ফ্রেম দেওয়া আছে। এনি প্রাইস সেন্সিটিভ ইনফরমেশান এটাকেও ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজ করতে হবে এই কারণে যে ওই ইনফরমেশনগুলো আগেই বলেছি প্রাইস সেন্সিটিভ, তার মানে মূল্যকে উঠানামা করানোর জন্য এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। তা আমি যদি একটা খারাপ সংবাদ আসে সাথে সাথে যাতে কাজ করতে পারি, আমার লসটাকে কমাতে পারি, আমি বিক্রি করতে পারি, সেই ব্যবস্থাটা আমি করতে পারি। আবার যদি একটা খুব ভালো নিউজ আসে আমি যেন ওই শেয়ারটা কিনতে যদি চাই তাড়াতাড়ি কিনতে পারি, যাতে বেশি দাম আমাকে কিনতে না হয়। এটা কিন্তু আমার একটা রাইট, এবং এইটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রেগুলেটরি বডিজের। রেগুলেটরি বডিজের মধ্যে আমি বলবো আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছেন, ঠিক একইভাবে স্টক এক্সচেঞ্জগুলো আছেন। সুতরাং তাদেরও দায়িত্বের মধ্যে এটা পড়ে। যদি কোনো কোম্পানি ডিফল্টেড হয়, অ্যানাউন্সমেন্ট যদি না দেয়, তার জন্য যদি পর্যাপ্ত শাস্তি না থাকে, ওনারাও ভবিষ্যতে এটা ফলো করবেন না। আর ওনাদের দেখা দেখি অন্যরাও কিন্তু যে সমস্ত ইনফরমেশনগুলো খারাপ, মানে কোম্পানির মানে ওই কোম্পানির জন্য ক্ষতি হবে এরকম, সেই ইনফরমেশনগুলো দেবেন না। তা আমি সত্যিকার অর্থে জানি না বোর্ডের মেকআপটা কি, ওনারা কতটুকু অ্যাক্টিভ কতটুকু অ্যাক্টিভ না, কাছে থেকে দেখার সুযোগ নেই। তবে একটা কথা আমি বলতে পারি, যদি বোর্ড মেম্বারসদের যথাযথ যোগ্যতা না থাকে, স্টক মার্কেট এর মতন একটা মার্কেট, পুঁজিবাজারের মতন একটা মার্কেট যেখানে কি সফিস্টিকেটেড সিকিউরিটিজ আর ট্রেডেড, হাইলি সেন্সিটিভ, এবং এখানে তো আপনি পলিসি মেকিং বডি তো এটা। সুতরাং পলিসি মেকিং বডিরা কি কি জিনিসের উপর আলোকপাত করবেন যদি ওই বিষয়ে যথাযথ জ্ঞান না থাকে, তাহলে কিন্তু প্রবলেম। তাহলে আমাদের দেখতে হবে এখন বোর্ড অফ ডাইরেক্টরসের কম্পোজিশনগুলো কী কী। ওই কম্পোজিশন থেকে বোঝা যাবে হোয়েদার দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড যথাযথ যোগ্যতা সম্পন্ন ছিল কি ছিল না, বা এখনও আছে কি নাই।
আদারওয়াইজ আমরা যত কিছুই চাই প্রকৃতপক্ষে রেজাল্ট পাবো না। না, কিন্তু মুসা ভাই আমি যদি এভাবে বলি যে মার্কেট তো সাফার করছে। আপনি যদি আজকে দেখেন যে বাজারে আজকে 6 মাস ধরে একটা পলিসিগত প্রবলেম যেটা বাংলাদেশ ব্যাংক মানে দ্বারা হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা, বার্গেন করা উইথ গভর্নমেন্ট অফিসিয়ালস, বার্গেন করা উইথ ডিফারেন্ট ইনস্টিটিউশনস, এই যে পুঁজিবাজারটাকে রোলিং রাখা, পুঁজিবাজারের গতিটাকে রোলিং রাখা, এই জিনিসগুলো তো বোর্ডের কাছে আমরা আশা করি। আমরা কোনো অবস্থায় বলছি না যে বোর্ডের কাজ বাজার উঠায় দেয়া কিংবা নামায় দেয়া কিংবা বোর্ড ডে টু ডে অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করা, আমরা ওই কথাটা কখনোই বলি না। উই ডোন্ট সাজেস্ট দ্যাট, বাট অ্যাট দ্য সেম টাইম পলিসিগত ম্যাটার্স যেগুলো পুঁজিবাজারকে রক্তক্ষরণ করছে, সেখানে তো পলিসি যারা বানান, যারা বোর্ডে বসেন, ওনাদের একটা লক্ষ্য থাকতে হবে, ওনাদের একটা দিস ইজ দ্যাট পার্ট অফ ডিউটি, যে কেন বাজারটা ডাউন ট্রেন্ড হচ্ছে, সেই কারণগুলো কেন ওনারা দেখেন না। আমার তো এই জিনিসটাই প্রশ্ন। না, এক্স্যাক্টলি আমি যেটা বললাম, আমার কিছু কিছু অধিকার আছে, এই অধিকারগুলো যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমি শেয়ার হোল্ডার হিসেবে ক্ষতিগ্রস্ত হই। অনুষ্ঠানের শুরুর আগে আমি বলতেছিলাম, আমি জানতে চাই কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো দেখতে, আমি জানতে চাই হাফ ইয়ারলি রিপোর্ট যেটা পাবলিশ করা ওয়েবসাইটও প্রপারলি নাই। আমাকে বলা হচ্ছে, লিঙ্ক দেওয়া হচ্ছে কোম্পানির সাইডে যাও, কোম্পানির সাইডে গেলাম কিন্তু আমি ইনফরমেশনগুলো পাইলাম না। এইটা কিন্তু স্টক এক্সচেঞ্জগুলো এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনগুলোকে, কোম্পানিকে বাধ্য করতে হবে যে তোমার এই ইনফরমেশনগুলো নাই, ওয়েবসাইটে ডাউনলোড করো, আদারওয়াইজ আমার যারা ইনভেস্টার আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথবা তাদের আলাদাভাবে ব্যবস্থা করা যে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি ওখান থেকে আমরা পাই, আমি অ্যাটলিস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ বলতে পারি দে ডোন্ট হ্যাভ দ্যাট ইনফরমেশন, তারা ওই লিঙ্কটাই দিয়েই শেষ করে দিন। তো সুতরাং কিছু কিছু জায়গায় কিন্তু উন্নতি করা যায়। এই উন্নতিগুলো করলে কিন্তু স্টক মার্কেটের মধ্যে স্বচ্ছতা বাড়বে। বিশেষ করে যারা বড় স্টেক হোল্ডার, যারা নাকি এই বাজারে কেনাবেচা করেন, যারা নাকি এখানে ইনভেস্টমেন্ট করে কিছু রিটার্ন চান, তাদের জন্য উপকার হয়। আর এই উপকারটা করার দায়িত্ব কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জের এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ। কিন্তু আমি তো মনে করি প্রাইমারি রেগুলেটর যারা, উনারাই ইনিশিয়েট করবে জিনিসটা, দেন ইট উইল গো টু দ্য মেইন রেগুলেটর। এখন আমাদের স্টক এক্সচেঞ্জগুলো যদি উইক থাকে, তাহলে আমি জনাব মারুফ সাহেবের কাছে আসতে চাচ্ছি যে কেন এই জিনিসগুলো আমরা পারফর্ম করতে পারছি না প্রপারলি। আমি ডক্টর মোসা যেগুলো বললেন তার কন্টিনিউশন হিসেবে, তার খেই ধরে আমি কতগুলো মন্তব্য করতে চাই। যেহেতু ডক্টর মোসা একজন শিক্ষাবিদ এবং উনি দর্শন নিয়ে অনেক চিন্তা করেন, প্রিন্সিপাল এবং ফিলোসফিটা আসলে মূলে থাকে। আমরা চলতি ভাষায় বলি যে এটা তো ফিলোসফিক্যাল, এটা তো ইত্যাদি ইত্যাদি, এটা কোনো মূল্য নেই বা কেবলমাত্র একাডেমিক মূল্য আছে, এটার সঙ্গে আমি একমত নয়। আমাদের একটা বেসিক প্রিন্সিপাল আগে এগ্রি করতে হবে। আমরা যে ক্যাপিটাল মার্কেট বলছি, এই যেটা ক্যাপিটালিজমের একটা মূল একটা বিষয়, এখানে ক্যাপিটাল মার্কেটের সাফল্যের পিছনে যে সমস্ত কন্ডিশন দরকার হয় তার মধ্যে একটা হচ্ছে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন। যারা মার্কেটে ভোক্তা, যারা বিক্রেতা, যারা ক্রেতা, সবার কাছে এটা ধরে নেওয়া হয়, একটা অ্যাজাম্পশন যে ইনফরমেশনটা সবার কাছে সমান যাবে। সেখানে যদি আমরা ব্যর্থ হই বা এটা আমেরিকার যে ক্যাপিটাল মার্কেটের হাব বলি, সেখানেও যদি ব্যর্থ হয়, তাহলে পুরো ক্যাপিটাল মার্কেট সাফার, ক্যাপিটালিজম সেটাই কিন্তু সাফার করবে অ্যাট স্টেক। তো এই জিনিসটা মানে একটা এত বড় ব্যাপার, আমরা বোধহয় মানে এটা কথা বলে বলে বোধহয় শেষ করা যাবে না। এখন এটার সঙ্গে তো দ্বিমত নেই, কিন্তু কেউ দ্বিমত করতে পারবেন না, অসম্ভব ব্যাপার। দ্বিমত নাই তো, বিকজ যতটুক ডেসিমিনেশন অফ ইনফরমেশন না হয় সেটা তো আমরা সাফার করছি, বাজার সাফার করবে। অ্যাবসলিউটলি এগ্রিড। এখন এটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, এটাতে কেউ কোনো দ্বিমত নেই। ইমপ্লিমেন্ট করতে যে আপনি যে প্রশ্নটা আপনি স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন, আপনি ইঙ্গিত আবার স্পষ্ট হয় না, স্পষ্টভাবে বলেছেন যে এখানে স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট বোর্ড এনারা তাহলে কি করছেন। এখানে প্রশ্ন আসে ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারটা। সেখানে আমার একটু মতামত আমি বলতে পারি এবং আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি এগুলো বলবো। আমার অর্গানাইজেশন বা আমার যাদের সঙ্গে আমার বন্ধুত্ব এবং
প্রফেশনাল বন্ধুত্ব, তাদের সঙ্গে একমত নাও হতে পারে। সেটা হচ্ছে দেখেন ডিমিউচুয়ালাইজেশন লন্ডন স্টক এক্সচেঞ্জে যেটা হয়েছে ভলেন্টারি, আমি একটা উদাহরণ দিচ্ছি, নিজে থেকে করলাম। আর কয়েকটা দেশে হয়েছে ম্যান্ডেটেড বাই সামবডি এলস, ওপর থেকে চাপিয়ে দিয়েছে। বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এই ওপর থেকে চাপিয়ে দিয়ে ব্যাপারটা এসছে যে ডিমিউচুয়ালাইজেশন 1 তারিখের মধ্যে করতে হবে, না হলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই তারিখের মধ্যে স্টাফরা, ডাইরেক্টররা দিন নেই রাত নেই কাজ করে একটা জিনিস খাড়া করেছেন এবং জমা দিয়েছেন, সেটা পাস হয়েছে। আমি বলবো ডিমিউচুয়ালাইজেশনের আবার এই প্রিন্সিপাল ফিলোসফিতে যদি ফিরে চাই, ডিমিউচুয়ালাইজেশনের যে বেসিক প্রিন্সিপাল যে ফিলোসফি যা আছে তার সঙ্গে যে রুলস রেগুলেশন আছে এর মধ্যে ফারাক রয়ে গেছে এবং ফারাকটা যথেষ্ট। ডিমিউচুয়ালাইজেশনের ইতিহাস ইতিমধ্যে অনেকবার আলাপ আলোচনা হয়েছে। মূল প্রতিপাদ্য ছিল যে সন্দেহটা যেটা ছিল যে যারা স্টক ব্রোকার তারাই বোর্ডে বসছেন, নিজেদের রুলস নিজেরাই তৈরি করছেন, আমি যে খেলবো আমার খেলার কি নিয়ম কানুন হবে আমি ঠিক করছি, এখানে কোনো বোর্ড নেই। এটা একটা ধারণা, এটা একটা পারসেপশন সারা পৃথিবী জুড়ে, এটা শুধু এক জায়গায় আসেনি। তো পারসেপশনটা ছিল। আর আরেকটা জিনিস ছিল যে একটা খুব স্ট্রং ম্যানেজমেন্ট দরকার, শেয়ার হোল্ডারদের একটা গ্রুপ যারা ব্যবসা করবে, যারা কি ইন করে অর্ডার দেবে, স্টক ব্রোকারেজ। আরেকটা হচ্ছে একটা শক্ত ম্যানেজমেন্ট। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা ম্যানেজমেন্টের ঘাড়ে এখন আসছে আমাদের জন্য, যেটা আসছে, আমরা তো ছোট বিনিয়োগকারীদের বিশেষ করে স্বার্থ দেখতে হবে, কিন্তু আর একটা ব্যাপার আছে, স্টক এক্সচেঞ্জের ভ্যালুয়েশনটা বাড়ানো। স্টক ব্রোকার এখন আলাদা হয়ে যাচ্ছে, স্টক ব্রোকারদের মধ্যে যারা শেয়ার হোল্ডার আছেন কিংবা নেই, শেয়ার হোল্ডারদের ভ্যালুটাকে বাড়ানো। এখানে কতগুলো কনফ্লিক্ট অটোমেটিক্যালি আসে যে আমি শেয়ার হোল্ডারদের ভ্যালু, স্টক এক্সচেঞ্জের ইনকাম বাড়ানোর চেষ্টা করব, কিন্তু একই সঙ্গে আমাকে চিন্তা করতে হচ্ছে যে ছোট বিনিয়োগকারীদের, বিশেষ করে বড়দের ব্যাপারে ভাবনা আসলেই কম, তারা আরও বেশি রিস্ক নিতে পারেন, কিন্তু ছোট বিনিয়োগকারীরা যারা রিস্ক নিয়ে সর্বশান্ত হয়ে যেতে হয়েছেন, তাদের যে স্বার্থ আর আমাদের শেয়ার মার্কেটের অর্থনৈতিক স্বার্থ, এই দুইটার মধ্যে ব্যালেন্স কিভাবে করব? এই ব্যালেন্স করার জন্য একটা বড় ভূমিকা রাখতে পারে বোর্ড। এবং এখন দেখেন আমাদের যে বোর্ডগুলো আছে, আমি দুটো বোর্ডের কথা আমি জেনারেলি আমি বলি, এই বোর্ড কিন্তু খুব একটা ভালো কম্বিনেশন অফ প্রফেশন। ইফ ইউ লুক এট দ্য বায়োডাটা, যে সিভিগুলো আপনি যদি দেখেন নিয়ে, এখানে জজ সাহেব আছেন, এখানে ব্যারিস্টার সাহেব আছেন, এখানে অ্যাকাউন্ট্যান্ট সাহেব অনেক সংখ্যায়, ফাইন্যান্সিয়াল লোক কতজন আছেন আমি ঠিক জানি না। অ্যাকাউন্টিং ফাইন্যান্সের মধ্যে বাংলাদেশে আসলে পার্থক্যটা সেভাবে করা হয় না, করা উচিত ছিল। এখানে ডাক্তার সাহেব আছেন, পাবলিক হেলথের ব্যাপার জানেন, একটা কম্বিনেশন অফ অল সেক্টরস অফ বিভিন্ন সোসাইটি থেকে। আমি এখান থেকে শুরু করব, একটা ফোন আছে অনেকক্ষণ ধরে, আমি সেটা নিয়ে নিই। জি দর্শক, আপনার ফোনটা বলেন, আপনি প্রশ্ন করেন, আপনার নামটা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুব আলম হবিগঞ্জ থেকে বলছিলাম। জি ভাই বলেন। আমি জাস্ট তিতাস গ্যাস সম্বন্ধে জানতে চাইছিলাম আর কি। তিতাস গ্যাস তো হঠাৎ করে দাম পড়ে গেল, জি, এবং এটা ডিভিডেন্ড নিয়ে একটা স্বতন্ত্র কমিটি গঠন করা হয়েছে, কিন্তু এটার ফলাফল আমরা জানলাম না। এটার ভবিষ্যৎটা কি? আমরা কি সুবিচার পাবো? জি, আমি তাৎক্ষণিকভাবে আপনাকে বলে দিচ্ছি যে এটার অনুসন্ধান করার জন্য একটা কমিটি হয়েছে এবং 5 দিনে সেই রিপোর্টটা দাখিল করতে বলা হয়েছে। কাজ চলছে, এই রিপোর্টটা দাখিল হলেই আমরা ইনশাল্লাহ জানতে পারবো, আমরা আপনাদেরকেও জানাবো। জি, আপনি যেখান থেকে শেষ করেছিলেন ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারটা, যে সমাজের বিভিন্ন স্ট্যাটা থেকে যারা এসছেন এরা কিন্তু খুবই রেসপেক্টেড পারসন। অফকোর্স। কিভাবে রেসপেক্টেড? ওনাদের নিজেদের একটা সাকসেস স্টোরি আছে, ওনাদের এরিয়া দেয়ার সাকসেসফুল, ওনাদের এরিয়া আছে। আচ্ছা, এখন স্টক মার্কেটে আমরা ভিতরে আছি অনেক, 22, 24, 25, আপনারা আরও অনেক বেশি দিন হয়েছে। ডক্টর মোসাও অনেক দিন থেকে বিনিয়োগ করছেন এবং উনি সাধারণ বিনিয়োগকারী না, ক্ষুদ্র কিনা আমি জানি না, এটুকু বলতে পারি যে বিনিয়োগকারী এবং যারা বুঝে শুনে করেন তারা। তো আমরা যারা এই মার্কেটের মধ্যে আছি, আমি অন্তত জানি যে শেয়ার মার্কেটের ভিতরে ঢোকা খুব চাপটিখানের কথা না। এটা আমি যদি বলি যে আমি সহজ সব কিছু আমি জেনে গেছি, বুঝে গেছি,
এটা খুবই মিথ্যা বলা হবে, ভুল বলা হবে। আমাকে পড়তে হয়েছে, আমাকে কথা বলতে হয়েছে আমার কলিগদের সঙ্গে, আমার সিনিয়রদের সঙ্গে, আমি আমার জুনিয়রদের কাছে, নতুন ইয়াং জেনারেশন, ইয়াং ব্লাড যারা আসছে, আমি প্রচুর জিনিস শিখছি প্রতিদিন কিছু না কিছু আমার কাছে আসে। স্টক মার্কেট একটা ভাস্ট একটা সাবজেক্ট, হাইলি টেকনিক্যাল অ্যান্ড হাইলি টেকনিক্যাল, এবং এইটা স্টক মার্কেটে যা চলছে না চলছে, কিভাবে যে এটা মেকানিজমটা, এটা কিন্তু আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে নেই, থাকা সম্ভব না, প্রতিদিন চেঞ্জ হচ্ছে। এসএসসি একটা আইনের মোটা একটা বই অনেকদিনে তৈরি করেছে, ওদের জিজ্ঞাসা করি মাঝে মাঝে নতুন ভার্সন কবে বেরোবে, না প্রতিদিনই নতুন রুলস আসছে, এটা কতভাবে করবে, কম্পাইল করার বিষয়। তো আমরা যত বুদ্ধিমান লোক হই না কেন, অবশ্যই অনেক আছে, কিন্তু আমার মতো একটু বিলো আইকিউ এলা লোকের জন্য খুবই কঠিন। না, বিলো আইকিউ কেউই না। আমরা আসবো আবার। একটা ফোন আছে, দর্শক মন্ডলী, আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি শাহাদাত বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের অতিথিদের কাছে, জি, আগে আমরা যখন ব্যাংকে আইকিউ জমা দিতাম, জি, তখন আমরা দুই একটা পাইতাম, কিন্তু এখন হাউজে জমা দেওয়ার কারণে আমরা আইকিউ লটারি পাচ্ছি না আগের মতো। এখানে কি অন্য কোনো ইয়া আছে? ওকে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আপনাকে আমি খুব সহজে বলে দিই যে আগে শুধু ব্যাংকে লাইন দিয়ে যে পয়সা জমা দিয়ে আমরা আইপিও অ্যাপ্লিকেশন করতাম, এখন সেটা সহজীকরণ করা হয়েছে। ব্রোকারদের মাধ্যমে সেটা আপনি জমা দিতে পারেন, টাকা জমা দিতে পারেন। যদি টাকা আপনার অ্যাকাউন্টে থাকে, সেই অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেখানে অন্য কোনো রকমের কোনো বিষয়ই নাই। হয়তো এটা আপনারা পাচ্ছেন, অনেক সময় পাচ্ছেন না, এটা বিষয়টা হলো সম্পূর্ণ লটারি। যেহেতু ওভার সাবস্ক্রাইব হচ্ছে, সেখানে লটারিতে আমি পেতেও পারি, নাও পেতে পারি, সেই বিষয়টাই শুধু আছে, আর অন্য কোনো বিষয় নাই। আপনারা আশ্বস্ত থাকেন, এখানে কোনো অন্যরকম কোনো রকমের কোনো বিষয় নাই। থ্যাংক ইউ। একটা কারণ হতে পারে যে আগে যখন লাইন দিয়ে আইপিও সাবমিট করতে হতো, অনেকে হয়তো করতো না। এখন যেহেতু ব্রোকারের মাধ্যমে করে, সুতরাং সাবস্ক্রিপশনটা বেশি হচ্ছে, সুতরাং লটারিতে এখন প্রবাবিলিটি কমে গেছে, গন্ডগোল কিছু নাই। আপনার সঙ্গে একমত। আর কারসাজির যদি কোনো রকম আপনি গন্ধ পান, নির্দিষ্ট করে যদি আমাদের স্টক এক্সচেঞ্জের কাছে বলেন, নির্দিষ্ট করে বলতে হবে, ঠিক এভাবে যে কারসাজি হচ্ছে কি হচ্ছে না ইত্যাদি, এভাবে না, নির্দিষ্ট করে বলেন, আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। এখন তো বাংলাদেশে তো এটা খুব একটা স্ট্রিক্ট ব্যাপার হয়ে গেছে, ট্রাইব্যুনাল হচ্ছে, তাদের জেল দিচ্ছে। আমাদের কাছে আসেন, আপনি নির্দিষ্ট করে বলেন প্লিজ। সুন্দর একটি আশ্বাস, এবং আমার মনে হয় দর্শক মন্ডলী যারাই দেখছেন তারা এই আশ্বাস পেলেন, এবং আমরা আশা করব এরকম কোনো নির্দিষ্ট কমপ্লেন থাকলে অবশ্যই আপনি স্টক এক্সচেঞ্জের কাছে কমপ্লেন করবেন। এবং এই আশ্বাসের সাথে আমি চলে যাচ্ছি, মুসা ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। দেখেন, সার্ভেলেন্স অ্যান্ড মনিটর, এইটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেটা পুঁজিবাজারে হেলথটাকে ঠিক রাখে, সেটা হওয়া উচিত। কিন্তু মানে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, যেটা আমরা বলি, যে অতিরিক্ত কিছু করাটা ঠিক না। তো এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, প্রশ্নটা করতে চাচ্ছি, সেটা দেখেন, পুঁজিবাজারের এই অবস্থাতে কিন্তু আমরা সবাই চেষ্টা করছি যাতে পুঁজিবাজার তার গতি ফিরে পাক, ইনক্লুডিং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা আমাদের প্রাইম রেগুলেটর, তারাও কিন্তু এ নিয়ে অনেক কাজ করছেন, এবং অনেক রকম ওনারা দৌড়াদৌড়িও করছেন যাতে সকল বিষয় ঠিকঠাক হয়ে যায়, বাজারটা গতি পায়। স্টক এক্সচেঞ্জগুলো কতদূর করছে আমি জানি না, সেটা অবশ্য প্রশ্নবিদ্ধ, কিন্তু রেগুলেটররা যে করছে সেটা আমি দেখতে পাচ্ছি, দৃশ্যমান। এখানে দেখেন, যদি স্টক এক্সচেঞ্জগুলোর থেকে শেয়ার কেনার ব্যাপারে চিঠি দেয়া হয় যে কেন এত শেয়ার কিনলেন একজন বিনিয়োগকারীকে, কিংবা এই দামে কেন কিনলেন শেয়ার, এই জিনিসগুলো আপনার কাছে কি মনে হয় যে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অর হোয়াট ইজ দ্য থিঙ্কিং অফ, বিষয়টা কি হওয়া উচিত সার্ভেলেন্সের? ম্যান বিহাইন্ড দি মেশিন ইজ ইম্পর্ট্যান্ট। আমরা যতই বলি অটোমেশন করেছি, অটোমেশনের সাথে সাথে এই অটোমেটেড ইনফরমেশনগুলোকে প্রসেস করে ডিসিশন মেক যারা করেন তাদেরকে বুঝতে হবে কোন সময় কোন কাজটা করতে হবে। যদি শীতের কাজ গ্রীষ্মে করেন একরকমের বেনিফিট পাবেন, আবার গ্রীষ্মের কাজ শীতে করলে উল্টা বেনিফিট পাবেন।
তো আমি যেটা বলবো আর কি, আপনি যেটাতে ইঙ্গিত করেছেন যেখানে বাজারে ডিমান্ড নাই সিকিউরিটিজ কেনার, তখন যদি কেউ কোনো সিকিউরিটিজ কেনার কারণে নোটিশ পান এবং এটা যদি অন্যকে প্রভাবিত করে এবং আরও ডিমান্ড কমে যায়, তাহলে তো বাজার আরও খারাপের দিকে যাবে। সুতরাং আমাদেরকে একটা জিনিস কিন্তু মানতে হবে যে যদি ওর মধ্যে উনি কোনো ম্যানিপুলেশনের গন্ধ পান, এটা কিন্তু আপফ্রন্টে করার দরকার নাই। যদি ম্যানিপুলেটেড হয়ে যায়, ওনাকে অবজার্ভ করলে বা কয়েকটা প্রতিষ্ঠান যদি এরকম করেন, আফটার দ্য ফ্যাক্ট কিন্তু ধরা যায়। এই মুহূর্তে এই কাজটা আমি হয়তো করব না। মুসা ভাই, এখান থেকে শুরু করব, একটি ফোন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে তাহের বলছি। জি তাহের সাহেব বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এখানে যারা সম্মানিত অতিথিবৃন্দ আসেন, ওনারা এরকম আলোচনা করতে পারেন না যাতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত না হয়। এই শেয়ার এই কারণে অ্যানালাইজ করে দেখা যায় ফান্ডামেন্টাল, শুধু ওনারা বলেন যে ফান্ডামেন্টাল শেয়ার, কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার যথেষ্ট তথ্য প্রমাণ বিনিয়োগকারীদের থাকে না। তো আপনারা এটা আলোচনা করতে পারেন কিনা? জি ধন্যবাদ। আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক রকম আলোচনা করি, যেখানে কিন্তু আপনাদের সুবিধার্থে যে আইন কানুন এবং ইত্যাদি কিভাবে বিনিয়োগ করলে পরে সুবিধা হবে, আপনি সেফ থাকতে পারেন, সেই বিষয়ে সকল বিষয়ে আমরা আলোচনা করি। এইটা আজকেও আলোচনা করব, আপনি দেখতে থাকুন এনটিভি। আমরা আলোচনায় ফিরে আসি। মুসা ভাই যে কথাটা বলছিলেন, যেটা বললাম আর কি, যে আমাদের আইন তো থাকবেই, আইনের প্রয়োগও থাকবে, কিন্তু কোন সময় কোনটা করতে হবে সেটা বুঝতে হবে। ওই যে একটু আগে বললেন আমাকে অ্যাক্টিভ থাকতে হবে এই ব্যাপারে, অন্তত এই লক্ষ্যটা যে শেয়ার মার্কেটটা ভাইব্রেন্ট থাকবে, এবং এই উদ্দেশ্যটা কিন্তু আমরা যারা বিনিয়োগকারী আছি তাদের জন্যই দরকার বেশি, কিন্তু এটা নিশ্চিত করার জন্য আসে রেগুলেটরি বডিজ। স্টক এক্সচেঞ্জ ডেফিনেটলি পার্ট অফ ইট, এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পার্ট অফ ইট। তো ওনারা সার্ভেইলেন্স করতে গিয়ে যদি পজিটিভ কিছু না করে নেগেটিভ করে ফেলেন, সেটাই কিন্তু একটা বিপদ। আমার একটা সোজা কথা আমি বলি আপনাকে, যে স্টক এক্সচেঞ্জগুলো যে চিঠিপত্র দেয়, এই জাতীয় যে চিঠিগুলো দেয়, সেখানে যে সার্ভেলেন্স টিম কাজ করছে, সেই টিমটা কি যথার্থভাবে কি ট্রেন্ড আপ করা আছে কিনা? কারণটা হলো, আমি যতটুক জানি, পড়াশোনা করে বুঝি এবং দেখে যেগুলো শিখেছি, সেগুলো হলো যে আপনার সার্ভেলেন্স অ্যান্ড মনিটরিং is supposed to be a blend of rules, regulations and your IQ. আপনি মেধা দিয়ে বুঝতে হবে আপনাকে যে এই যে লোকটা কিনছে তার গতি প্রকৃতিটা কি। আপনার আইকিউ দিয়ে, ইউ হ্যাভ টু ইনভলভ ইউর আইকিউ, নট অনলি দ্য ডেটাস। আপনি ডেটা দেখে আপনার আইকিউ ব্যবহার করে আপনি সার্ভেলেন্সটা করবেন প্রপারলি। কিন্তু এখানে কি সেই রকম হচ্ছে? আইকিউটা কি ব্যবহৃত হচ্ছে, কিংবা প্রপারলি ট্রেন্ড পিপল আর ইন প্লেস? সমস্যাটা আমার এই জায়গায় যে আমি ভেতর থেকে জানি না। আমরা আশা করব, একই প্রশ্ন আপনাকে, আমরা আশা করব যে রাইট পারসন ইন রাইট প্লেস যদি না থাকে, তাহলে তো সমস্যা আছে। আমি আগেই বলেছি যে মেশিনের পিছনে যে লোকটা কাজ করছেন, এটার গুরুত্ব মেশিনের চাইতে বেশি। তখন যদি আপনি ফলস প্রেসক্রিপশন দেন, রোগী মারা যাবে। তো এই সমস্ত জিনিসগুলো খেয়াল করতে হবে, জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে যে এই মুহূর্তে এই প্রেসক্রিপশন সঠিক কি সঠিক না। এই জিনিসটা যদি বোঝার ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, মেশিন তো আপনাকে সিগন্যাল দিয়ে দিবে, তারপর এটা প্রোগ্রামড। এখন এই সিগন্যালের উপর কাজ করবেন কি করবেন না, দ্যাটস ইম্পর্টেন্ট। সেই জিনিসটাতে আমি আসবো জানাব মারুফের কাছে একটি ফোন নিয়ে। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাই। ইদানিং আমাদের মার্কেটটা ভালো করার জন্য উনি অনেক দৌড়ঝাঁপ করেছে। আমার ওনার কাছে একটা প্রশ্ন, আমি যে একটা সাধারণ বিনিয়োগকারী, ফান্ডামেন্টাল থেকে আমি একটা শেয়ার কিনছিলাম এমআই সিমেন্ট, ৮২ টাকা কিনছিলাম। এখন 25% ডিভিডেন্ড দেওয়ার পরে শেয়ারটা ৬৬ টাকা নেমে আসছে। এটা কারণ কি আমি বুঝতে পারছি। ওকে, আপনাকে আমরা আসলে এই প্ল্যাটফর্ম থেকে যে কোনো একটি শেয়ারের উপরে আলোচনা করি না, তবে আপনার বিষয়টা আমি বলে দিচ্ছি। জিনিসটা হলো যে আপনি যখনই একটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট হয়, তখন শেয়ারের প্রাইস কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়। এটা পৃথিবীর সব জায়গায় হয় যে ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্টের পরে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়। সেই প্রাইস অ্যাডজাস্টমেন্টে দামটা অ্যাডজাস্ট হয়েছে মাত্র। এখন বাজারটা যখনই ভালো হবে,
আপনি দেখবেন আপনার ক্যাপিটাল গেইনও হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে যেটা করতে হবে যে একটু ধরে রাখতে হবে শেয়ারটা। আপনার যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে শেয়ারটা একটু আপনি যদি ইনভেস্টমেন্টে যান তাহলে হয়তো আপনি ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট পাবেন। জি জনাব মারুফ, আপনার কাছে যে জিনিসটা নিয়ে আসতে চাচ্ছি যে আপনারা যে সার্ভেলেন্সটা করেন, আর দে প্রপারলি ট্রেন্ড অথবা আর দে ইউজিং দেয়ার আইকিউ উইচ ওয়ান টু গেট হোল্ড অফ অর উইচ ওয়ান ইজ হোয়াট? আইকিউ জায়গায় শব্দটা আমি ব্যবহার করবো জাজমেন্ট। এবং আরেকটা আমি যোগ করে দিই, সাধারণত আমরা বিদেশে দেখেছি যে সার্ভেলেন্স মনিটরিং ডিপার্টমেন্টে যে থাকে সাধারণত ওনাকে চেঞ্জ করা হয় না, বিকজ হি গ্যাদার সাম অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স উইথ দ্যাট ডিপার্টমেন্ট ডিউরিং হিজ অর হার টেনিওর অফ সার্ভিস। তো এই জিনিসগুলো কতখানি আপনারা চিন্তা করেন? সার্ভেলেন্স সিস্টেমের ব্যাপার একটু বলি। আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যখন 97 সাল থেকে যখন আমরা অটোমেট করলাম, তখন এই সার্ভেলেন্সের ব্যাপারটা কিভাবে অটোমেটেড সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেট করা যায় এটা নিয়ে আমরা প্রচুর সময় ব্যয় করেছি। অনেক কিছু অনেক এডিশনাল জিনিস যোগ করেছি, খরচ টরচও ছিল, কিন্তু এটা কিছু সীমাবদ্ধতা ছিল। কারণ মূল ব্যাপারটা তখন ছিল যে আমাদের ট্রেডিং প্রসেসটাই কীভাবে আমরা অটোমেট করতে পারি, ফাস্ট করতে পারি, একটা সীমিত হলেও ছিল। আমাদের এখন যে সার্ভেলেন্স সফটওয়্যারটা আছে যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ব্যবহার করছে, এটা কিন্তু বেশ ভার্সাটাইল একটা সিস্টেম, খুবই ভালো সিস্টেম। এবং সিস্টেমের যে কতগুলো বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে ইউ ক্যান সেট অ্যালার্ম। এখন অ্যালার্মগুলো যখন আপনি সেট করছেন, যিনি সেট করছেন তার কিছু জাজমেন্ট, কিছু না যথেষ্ট জাজমেন্ট তিনি ব্যবহার করে অ্যালার্মগুলো সেট করছেন, নাম্বার 1। নাম্বার 2, এবং এই সিস্টেমটা কিন্তু অনেক অ্যালার্মস ইউ ক্যান সেট। আমি এখানে আসব একটা ফোন নিয়ে, আজকে বোধহয় জনাব মারুফকে দেখে বেশি ফোন আসছে। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে রিপন বলছিলাম। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আইপিও বিষয়ে। প্রশ্নটা হলো, আমরা যখন ব্যাংকে আইপিও জমা দিতাম তখন একটা সিরিয়াল নাম্বার দেওয়া হতো, 1 2 3 এইভাবে। এখন যখন আমরা সিকিউরিটিতে যখন আইপিও জমা দেই তখন আমাদেরকে দেওয়া হয় ক্লায়েন্ট কোডটা। জি, এখানে ক্লায়েন্ট কোডটা যেহেতু দেওয়া হয়, সিকিউরিটিতে কিন্তু এই যথেষ্ট অস্পষ্টতা থেকে যায়, কারণ হচ্ছে সিরিয়ালটা মেনটেন করা হয় না। আমার আইপিওটা জমা দেওয়া হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমরা পরিষ্কারভাবে, মানে এই জায়গাটা একটু ঘাপলা থেকে যায়। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। জনাব মারুফ একটু বলবেন এই প্রশ্নের উত্তরে। আমি তাৎক্ষণিকভাবে এইটুকু বলতে পারি যে দেখেন, যে সকল বিনিয়োগকারীরা আইপিও জমা দেন ওনার সমুদয় টাকাটা কিন্তু লক করে আলাদা একটা অ্যাকাউন্টে রাখা হয়, এবং যে সকল বিনিয়োগকারীরা টাকা যে অ্যালটমেন্ট পান শুধুমাত্র সেই টাকাগুলো কোম্পানিতে ট্রান্সফার করা হয়, বাকি টাকা ওনাদেরকে ফেরত দেওয়ার জন্য আবার সেই ওনার কাস্টমার অ্যাকাউন্টে নিয়ে আসা হয়। সো এই প্রসেস একটা আছে। এই প্রসেসের মধ্যে কোনো রকমের গ্রে এরিয়া নাই। আপনার হয়তো যদি আপনার সেটা মিস হওয়ার কোনো রকমের কোনো কারণ নাই, যে সিরিয়ালটা ব্যাংক দিত সেটা ব্যাংকের বিষয়, এইটা লটারি কিংবা অন্য কোনো বিষয়ের জন্য সেই সিরিয়ালটা ব্যবহৃত হতো না। জনাব মারুফ, আপনি যদি কিছু অ্যাড করেন। হ্যাঁ, এই ছোট্ট প্রোগ্রামেই 15 মিনিটের মধ্যে এ ধরনের 2টো প্রশ্ন আসলো যেটা আমাকে আসলে বিব্রত করছে, এবং এটুকু আমি এখানে বসেই আমি যেটা চিন্তা করছি যে আমার ইন্সপেকশন টিমকে আরেকটু দেখতে হবে এই ব্যাপারগুলো কি হচ্ছে, একটু অ্যানালাইজ করে দেখা যায় যে যাতে অ্যানালাইজ করে দেখা যায় কোনো গ্রে এরিয়া আছে কিনা। হ্যাঁ, কারণ সব স্টক ব্রোকার যে একরকমই হবেন এবং তাদের যে গ্রিড একটু বেশি হবে না, আমরা এটা অবশ্যই আমরা আমাদের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যে সমস্ত ব্রোকার আছেন আমি তাদের ব্যাপারে খুব কনফিডেন্ট। তারপরেও আমি এটা ডাবল চেক করব এই কারণে যে আমাদের সবার আগে হচ্ছে এই সাধারণ বিনিয়োগকারী যাদেরকে বলি, ক্ষুদ্র বিনিয়োগকারী যাদের বলি, তাদের স্বার্থ। আপনি সার্ভেলেন্সের খুব ছোট্ট করে বলবেন, আমাদের সময় একেবারেই শেষ। এর মধ্যে আরেকটা খুব টক অফ দ্য টাউন যেটা আছে, টক অফ দ্য কান্ট্রি,
সেটা হলো যে আপনাদের একটা ইজিএম হচ্ছে যেখানে 50টা ট্রেক ছাড়ার কথা। অনেকে আলোচনার মধ্যে আছে যে এই মুহূর্তে ট্রেক ছাড়ার কি মানে থাকতে পারে, বিকজ হলো যে আপনাদের স্টক এক্সচেঞ্জের যারা ট্রেক হোল্ডার্স ওনাদের বক্তব্য যে কি প্রয়োজন ছিল এই খারাপ মার্কেটের ট্রেক ছাড়ার এই মুহূর্তে, যেহেতু মার্কেটের ভলিউমস আর সো ডাউন, এবং এই ডাউন ভলিউমে যারা পুরান ব্রোকার আছেন ওনারাই ঠিকমতো মানে করতে পারছেন না, দে আর অ্যাট এ লস এই মুহূর্তে এই করা। এবং আরেকটা যেটা আপনাদের বোর্ডের কাছে যে কমপ্লেনটা, যে আপনাদের বোর্ড এই সিদ্ধান্ত নিল কেন এই মুহূর্তে, এবং দ্বিতীয় প্রশ্ন হলো বোর্ড সেই সাথে কোনো পেপারস কেন দিল না যে কোন দামে বিক্রি হবে, কেন বিক্রি করতে চাচ্ছে বোর্ড এই ট্রেক হোল্ডারগুলো, এইটা আমি জুড়ে দিলাম এই প্রশ্নের সাথে। সার্ভেলেন্স ব্যাপারটা একটু আগে বলে যেটা কন্টিনিউ করছিলাম, গত 2 বছর হলো কেবল যে আমাদের সিকিউরিটিজ কমিশনের যে সফটওয়্যারটি এসছে সার্ভেলেন্সের জন্য, এটা অনেক ভার্সেটাইল, অ্যালার্ট অ্যালার্ম অনেক সেট করা যায়, এবং মানে দেখা যাবে যে সারাক্ষণই অ্যালার্ম বাড়ছে এরকম ঘটনা ঘটে যেতে পারে, সেটা ব্যাপার নয়। এটা ছাড়া আরেকটা জিনিস আছে, আমরা ক্রিকেট খেলায় আমরা রিপ্লে করতে পারি, আমাদের সময় কিন্তু একেবারে শেষ, ঠিক আছে আমি আপনাকে শর্টে বলতে হবে, রিপ্লে করা যায় যে এর আগে কোনো ঘটনা ঘটলো, কে কখন কি ট্রেড অর্ডার দিল, কোনটা এক্সিকিউট হলো, কোনটা হলো না, কে উইথড্র করলো, যার জন্য এই সার্ভেলেন্সটা ইমিডিয়েটলি ঝটপট কিছু করা হয়, কিছু না করে বরং একটু আগের ঘটনা কি ঘটলো একটু সময় নিয়ে আরো বেশি চিন্তা করে সেটা ট্র্যাক করা যায়। কিন্তু ব্যাপারটা মাত্র নতুন, এটা বছর দুয়েক এমন কিছু নেই, সুতরাং যারা আছেন তাদেরকে অভ্যস্ত হওয়া, তাদের আরো এডুকেট হওয়ার সুযোগটা রয়ে গেছে এবং এটা হচ্ছে। এবার আসি আমার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্র্যাক দেওয়ার ব্যাপারে। ডিমিউচুয়ালাইজেশন, আমি প্রথম দিকেই বলছিলাম ডিমিউচুয়ালাইজেশন কিন্তু এখনো হয়নি, একটা রুলস রেগুলেশন হয়েছে, ডিমিউচুয়ালাইজেশনের জন্য পথটা খোলা হয়েছে, কিন্তু ডিমিউচুয়ালাইজেশন আরো কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে, অনেক কাজই বাকি আছে। যে মূল বিষয়বস্তু যেগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে যে ট্রেক এবং শেয়ার হোল্ডার ম্যানেজমেন্ট, এগুলো সব আলাদা আলাদা হবে। সুতরাং আইনগতভাবে বলতে গেলে আমাদের এমন একটা ট্রেকের একটা কমিউনিটি দরকার যারা শেয়ার হোল্ডার হবেন না, 1 নম্বর। 2 নম্বর, এখন এই মুহূর্তে কেন, একদম 20 সেকেন্ডে এখন এই মুহূর্তে কেন ট্রেড ভলিউম কম, তার মানে আমাদের আরও এটাকে বাড়ানোর জন্য কাজ করতে হবে, আরও আমাদের ট্রেন্ড লোক দরকার, যে কথাটা বারবার এসছে, যারা এডুকেটেড, যাদের এথিক্সের একটা স্ট্যান্ডার্ড আছে, যারা টেকনিক্যাল জিনিসটা বাঁচবে, এনাদেরকে আমরা বেছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলো বেছে যারা রিয়েলি কন্ট্রিবিউট করতে পারবেন, কোয়ালিটি কন্ট্রিবিউশন দিয়ে আমাদের বিনিয়োগকারীদের কাছে সার্ভিস পৌঁছাতে পারবেন, তাদের জন্য এই দরজাটা আইনসম্মতভাবে আমাদের ওপেন করতে হয়েছিল, এবং বোর্ড এটা একটা রাইট সিদ্ধান্ত রাইট টাইমে নিয়েছেন। থ্যাংক ইউ। একেবারে সময় নাই মুসা ভাই, আমি 10 সেকেন্ডে যদি আপনার শেষ কমেন্ট, 10 সেকেন্ডস। না, আমি যেই জিনিসটা আলোকপাত করবো আর কি, যে অনেকেই বলতেছে একেবারে 10 সেকেন্ড ফান্ডামেন্টাল শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দিয়ে একটা এক্সাম্পল আছে। আমাদের বুঝতে হবে বাজারে শুধু ফান্ডামেন্টাল দিয়ে ইনভেস্টমেন্ট করলে হবে না, দেয়ার আর সেন্টিমেন্ট। আমাদের সেন্টিমেন্ট এখন ভালো না, সুতরাং অনেক ভালো শেয়ার খারাপ করছে, আশ্চর্য হওয়ার কিছু নেই। যদি লং টার্ম ইনভেস্টার হয় এই সেন্টিমেন্টটা হয়তো কাটিয়ে যাবে, তারপরে ভালো জায়গায় আসবে। ধন্যবাদ মুসা ভাই, আপনার অনেক সময় ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন আমাদেরকে। জনাব মারুফ মতিন, আপনি ভীষণভাবে ব্যস্ত, আমি জানি আপনার ইজিএম আছে, তারপরেও আপনি সময় বের করে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা থেকে যদি নীতি নির্ধারকরা কিছু শুনে থাকেন তাহলে আশা করি কার্যকর ব্যবস্থা নেবেন। আজকে সময় একেবারেই নাই, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সানডে, রোববার এই একই সময় এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।